রাজকোষীয় ঘাটতি, ফিসক্যাল ডেফিসিট এর প্রভাব আমাদের দেশ ভারতের সামনে এখন অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। রাজকোষীয় ঘাটতি মানে ফিসক্যাল ডেফিসিট, সহজ করে বললে সরকারের আয় আর ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে যে বিরাট ফারাকটা দেখা যাচ্ছে সেটাই এই ঘাটতি। এটা হলো একটা সমস্যা যা সরাসরি আপনার পকেটে এবং দেশের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলে। রাজকোষীয় ঘাটতি কী আসুন বুঝি সহজ করে। ধরুন আপনার বাড়িতে মাসে 50,000 টাকা আয় হয়, কিন্তু কোনো মাসে আপনার খরচ হয়ে গেল 60,000 টাকা। এই যে 10,000 টাকার অতিরিক্ত খরচ হয়ে গেল, এটাই আপনার বাড়ির ঘাটতি। এই ঘাটতি পূরণের জন্য আপনাকে হয়তো আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিতে হবে অথবা ব্যাংক থেকে নিতে হবে লোন। ঠিক এভাবেই আমাদের দেশ চলে। সরকারের একটা বাজেট থাকে, অর্থাৎ কত টাকা আসবে আর কত টাকা খরচ হবে, আর এটার একটা পরিকল্পনাও থাকে। সরকারের আয় মূলত আসে ট্যাক্স থেকে, যা আমরা সবাই জিনিস কিনতে গিয়ে বা ইনকাম ট্যাক্স হিসাবে দিয়ে থাকি। এছাড়া কিছু সরকারি সম্পত্তি বা কোম্পানির অংশ বিক্রি করে সরকার টাকা পায়। সরকারের খরচ অনেক ধরনের হয়, যেমন রাস্তা, সেতু, স্কুল, হাসপাতাল তৈরি করা। এগুলো দেশের উন্নতির জন্যই দরকার। গরিবদের জন্য বিভিন্ন প্রকল্প ও ভর্তুকি মানে সাবসিডি, যেমন বিনামূল্যে খাদ্যশস্য। পুলিশ ও সেনাবাহিনীর খরচ দেশের সুরক্ষার জন্য। সরকারি কর্মচারীদের বেতন, যারা দেশের বিভিন্ন কাজে পরিচালনা করছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরকার অতীতে যে ঋণ নিয়েছে তার সুদ পরিশোধ করা। যখন সরকারের মোট আয় ঋণ নেওয়া টাকা বাদ দিয়ে তার মোট খরচের চেয়ে কম হয়, তখনই তাকে রাজকোষীয় ঘাটতি বলে। এর মানে হলো নিজের খরচ মেটানোর জন্য সরকারকে আরও টাকা ধার করতে হয়। এই ঘাটতিকে সাধারণত দেশের মোট উৎপাদন বা জিডিপির শতাংশ হিসাবে দেখানো হয়, যাতে বোঝা যায় দেশের অর্থনীতির আকারের তুলনায় ঘাটতিটা কতটা বড়। এই ঘাটতি আমাদের ওপর কিভাবে প্রভাব ফেলে? সরকারের ঋণ করা টাকা বা ঘাটতির সরাসরি প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন জীবনে এবং দেশের অর্থনীতিতে। প্রথমত, জিনিসপত্রের দাম বাড়ে, যাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। যদি সরকার বেশি করে টাকা ছাপিয়ে ধার করে এবং বাজারে ছাড়ে, আর সেই অনুপাতে জিনিসপত্রের উৎপাদন না বাড়ে, তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। সহজ কথায়, বাজার ভরে যায় টাকায়, কিন্তু জিনিস থাকে সীমিত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সরকার অনেক টাকা খরচ করে নতুন নতুন প্রকল্প শুরু করলো। মানুষের হাতে টাকা আসায় তারা বেশি জিনিস কিনতে চাইলো, কিন্তু বাজারের চাহিদা অনুযায়ী জিনিস না পাওয়ায় দোকানিরা ডাল, চাল, তেল, নুন এগুলো সব কিছুর অন্যান্য জিনিসের দামের তুলনায় বাড়িয়ে দিল। এর ফলে আপনার মাসিক খরচ বেড়ে গেল। লোনের সুদ বাড়ে, মানে ইএমআই বেড়ে যেতে পারে। সরকার যখন বিপুল পরিমাণে টাকা ধার করে, তখন ব্যাংকের কাছে সাধারণ মানুষ বা কোম্পানিগুলোকে ঋণ দেওয়ার জন্য টাকা কম পড়ে। ফলে ব্যাংকগুলোকে ঋণের সুদের হার বাড়িয়ে দিতে হয়। উদাহরণভাবে বলতে পারি, আপনি হয়তো বাড়ি বা গাড়ির জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য ভাবছেন। যদি রাজকোষীয় ঘাটতি বেশি হয়, তাহলে ব্যাংক লোনের ওপর বেশি সুদ চাইতে পারে। এর ফলে আপনার মাসিক কিস্তি মানে ইএমআই বেড়ে যাবে। তখন লোন নিতে আপনার উৎসাহ কমে যাবে। দেশের ওপর ঋণের বোঝা বাড়ে। প্রতি বছর এই ঘাটতি জমা হয়ে দেশের মোট ঋণের বোঝা বাড়িয়ে তোলে। এই ঋণ শুধু 1 বছরের জন্য নয়, এর সুদও সরকারকে মেটাতে হয়। উদাহরণস্বরূপ, আপনার বাবা যদি প্রতি বছরই আয় থেকে বেশি খরচ করেন এবং ধার করেন, তাহলে একসময় এই ধারের বোঝা এতটাই বেড়ে যাবে যে তার আয়ের একটা বড় অংশ আপনাকে সুদ দিয়েই কাটিয়ে দিতে হবে। এইভাবে সরকারের ঋণের বোঝা বাড়ছে। ট্যাক্স থেকে আসা আয়ের একটা বড় অংশ চলে যাচ্ছে সুদের হার পরিশোধ করতে, যা দিয়ে সরকার নতুন স্কুল, হাসপাতাল বা রাস্তা তৈরি করার পরিকল্পনা থেকে সরে আসছে। বৈদেশিক বাণিজ্য ঘাটতি এবং বিদেশি মুদ্রার চাপ। রাজকোষীয় ঘাটতির পাশাপাশি দেশের বাণিজ্যেরও ঘাটতির বা ট্রেড ডিফিসিট একটি বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এর মানে হলো, আমরা বিদেশ থেকে যত জিনিস আমদানি করি বা কিনি, তার চেয়ে কম জিনিস বিদেশে রপ্তানি করি বা বেচি। তবে এক্ষেত্রে একটা আশার খবরও আছে। সাম্প্রতিক তথ্য মে 2025 অনুযায়ী বলছে, ভারতের সামগ্রিক বাণিজ্য ঘাটতি গত বছরের তুলনায় 30% কমেছে।
মে 2025-এ এটি কমে $6.6 বিলিয়ন হয়েছে, যা গত বছর $9.35 বিলিয়ন ছিল। রপ্তানি বাড়ছে। আমাদের দেশের মোট রপ্তানি এখন $71.12 বিলিয়ন, যা গত বছরের তুলনায় 2.77% বেশি। যদিও পেট্রোলিয়াম পণ্যের দাম কমার কারণে সামগ্রিক পণ্য রপ্তানিতে সামান্য 2.17% হ্রাস দেখা গেছে, তবে নন পেট্রো পণ্য রপ্তানি প্রায় 59% বেড়েছে। বিশেষ করে ইলেকট্রনিক্স সামগ্রী 54.1% বেড়েছে। অর্গানিক ও ইনঅর্গানিক কেমিক্যালস 16% বেড়েছে। ঔষধ মানে ফার্মাসিউটিক্যালস 7.4% বেড়েছে। সামুদ্রিক খাদ্য মেরিন প্রোডাক্টস 26.8% বেড়েছে। বস্ত্র ও পোশাক টেক্সটাইল গার্মেন্টস 11.3% বেড়েছে। পরিষেবা রপ্তানিতে জোরালো বৃদ্ধি। আমাদের সফটওয়্যার, আইটি বা অন্যান্য পরিষেবা রপ্তানি মে মাসের 2024-এ $29.61 বিলিয়ন থেকে বেড়ে $32.39 বিলিয়ন হয়েছে। এই শক্তিশালী বৃদ্ধি পণ্য রপ্তানিতে সামান্য মন্দা অনেকটাই পুষিয়ে দিয়েছে। আমদানি সামান্য কমেছে। মোট আমদানি $77.75 বিলিয়ন হয়েছে, যা গত বছরের তুলনায় সামান্য কমেছে। এই বাণিজ্য ঘাটতি কমার ফলে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে CAD এর ওপর চাপ কমেছে। সহজ বাংলায় এর মানে হলো দেশের বাইরে যত টাকা যাচ্ছে, যেমন আমদানি বা বিদেশি ঋণ পরিশোধ, আর তার তুলনায় যত টাকা দেশে আসছে, যেমন রপ্তানি বা বিদেশ থেকে আসা আয়, তার ভারসাম্য এখন ভালো হচ্ছে। এটি আমাদের বিদেশি মুদ্রার রিজার্ভ, ডলার, ইউরো ইত্যাদি সুরক্ষিত রাখতে সাহায্য করে, যা দেশের জন্য খুবই জরুরি। বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এখন একটা বড় ফ্যাক্টর, যা আমাদের বাণিজ্য ঘাটতিতে প্রভাব ফেলে। দেশের উন্নয়ন থমকে যেতে পারে যদি সরকারের আয় একটা বড় অংশ শুধু ঋণের সুদ পরিশোধেই চলে যায়। তাহলে নতুন স্কুল, হাসপাতাল, রাস্তা তৈরি বা বিজ্ঞান গবেষণার মতো জরুরি উন্নয়নমূলক কাজে খরচ করার জন্য কম টাকা থাকবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি সরকারের কাছে মোট 100 টাকা থাকে আর তার প্রায় 30 টাকা শুধু ঋণের সুদেই চলে যায়, তাহলে বাকি 70 টাকা দিয়ে তাকে দেশের জন্য উন্নয়নের কাজ চালাতে হবে। এর ফলে নতুন প্রকল্পগুলো শুরু করার আগেই তা থেমে যাবে বা দেরি হবে, এবং তা করার জন্য বাজেট কমে যাবে, যা দেশের দীর্ঘস্থায়ী উন্নয়নের বাধা হয়ে দাঁড়াবে। সরকার এই ঘাটতি কমাতে কি করছে? আমাদের সরকার এই রাজকোষীয় ঘাটতি নিয়ন্ত্রণের আনতে এবং দেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। যেমন খরচ নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং ভর্তুকির মতো স্কিমগুলো যেন কেবল যোগ্য মানুষের কাছে পৌঁছায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। আয় বাড়ানো, বেশি মানুষকে ট্যাক্স দেওয়ার আয়তায় আনা, ট্যাক্সে ফাঁকি রোধ করা এবং সরকারি সম্পত্তির সঠিক ব্যবহার করা, আয় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সঠিক বিনিয়োগ, সরকার এখন মূলধনী বিনিয়োগে মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেশি জোর দিচ্ছে, যেমন নতুন নতুন রাস্তা, রেলপথ, বন্দর ইত্যাদি তৈরি করা, কারণ এই ধরনের বিনিয়োগ দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য জরুরি এবং ভবিষ্যতে আরও বেশি আয় এনে দিতে পারে এরাই। আপনার পরিবারের বাজেট যেমন আপনার বিচক্ষণতার উপর নির্ভর করে, তেমনই দেশের বাজেট সরকারের সঠিক পরিকল্পনার উপর নির্ভর করে। রাজকোষীয় ঘাটতি নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ঘাটতি কমানো এই দুটি সুস্থ অর্থনীতির জন্য অপরিহার্য। এই পদক্ষেপগুলো দেশকে আর্থিকভাবে স্থিতিশীল করে এবং আমাদের সবার জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার এই মতের সাথে যদি আপনাদেরও মত মিল থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানান আমাদের সরকারকে কোন পদক্ষেপ নেওয়া উচিত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করবেন।